ক্যানিংয়ে ক্লাস 5-এর এক ছাত্রীকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক যুবককে বেধড়ক মারধর করা হলো। অনুপ রয়েছেন প্রতিনিধি আমার সঙ্গে। অনুপের থেকে একটু জানতে চাইবো, অনুপ, কখনকার ঘটনা, ঠিক কি ঘটনা হয়েছিল যার জন্য একেবারে অভিযুক্তকে বেধড়ক মারতে হলো? কি সন্দেহ করেছিলেন? আদৌ ঘটনার সত্যতা কতটা, পুলিশ কি বলছে জানবো। তার আগে ঘটনাটা একটু জানতে চাইবো তোমার থেকে। অনুপ, আমার কথা শোনা যাচ্ছে? ক্লাস 5-এর এক ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ ছিল, ক্যানিংয়ের কাঠপোলে বেধড়ক মারধর করা হলো ওই অভিযুক্তকে। ঠিক কি ঘটনা ঘটেছিল যার থেকে মনে হয়েছে যে ক্লাস 5-এর ওই ছাত্রীকে কিডন্যাপ করার চেষ্টা হচ্ছে? দেখো, যেটা হচ্ছে অভিযুক্তকারী তিনি দাবি করছেন যে তার এই যে পঞ্চম শ্রেণীর ছাত্রী পরিবার যেটা দাবি করছে, আমি যখন স্কুল ছুটি হয়েছিল, স্কুল ছুটির পরে বাড়ি ফিরছিল, তখনই এই কাঠপোল এলাকার কাছেই এই যুবক বাইক নিয়ে তাকে কিন্তু বাড়ি দিয়ে আসার কথা বলছিল, কিন্তু তাকে তুলতে না পারার কারণ বলেছিল যে আমি বাইকে করে যাবো না। এরপরে কিন্তু তাকে আবারও যখন জিজ্ঞাসাবাদ করে তখন স্থানীয় মানুষজন বুঝতে পারে এবং যে মানে অপরিচিত এক ব্যক্তি এই ছাত্রীটাকে কি কথা বলছে তার কাছে যায়, তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু সে তখন বলে যে ওর পরিবারকে আমরা চিনি এবং চেনার পরে তাকে বাড়িতে ছেড়ে দেবো এরকম বিশেষ সাহায্য পেয়েছিল। কিন্তু এই যে অভিযুক্ত যুবক যাকে মারধর করা হয়েছে, সে দাবি করছে যে ছাত্রীটি তার কাছে সাহায্য পেয়েছিল, কিন্তু এই ঘটনায় গ্রামবাসীরা তাকে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার পরিচয় জানার চেষ্টা করে, কিন্তু তাকে যখন তার পরিচয় জানার চেষ্টা করে তার কথা কিন্তু অসঙ্গতির জন্য ধরা পড়ে। তারপরে এই যুবক কিন্তু অভিযোগ করছে, তখনই তাকে কিন্তু বেধড়ক মারধর করা হয়। এই ঘটনার ক্যানিং থানার পুলিশ খবর পায়, খবর পেয়ে তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এরপরে তাকে ক্যানিং থানায় আটক করা হয়। পরিবার কিন্তু রাতেই অভিযোগ করে, অভিযোগ করার পরে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে বলে পুলিশ সূত্রে জানতে পারা যায়। ধন্যবাদ। স্কুল থেকে আসছিল, ক্লাস 5-এ পড়ে, আসছিল বাইক নিয়ে, পাশে বলছে বলে তোর বাবার নাম জানি, তোর বাবাকে চিনি, তুই আমার বাড়িতে, তোর বাড়িতে পৌঁছে দেবো। কিন্তু পাশে কিছু কটা ছেলে নিয়ে যাচ্ছিল, তারা বলছে বলে এই তুই উঠিস না, লোকটা ভালো না, লোকটা একটু মাথার মতো ছিল, ও বাচ্চা বুঝতে পারিনি, কিন্তু ওরা বুঝতে পেরেছিল। ওরা বুঝতে পেরে বলছে তুই উঠিস না, দাঁড়া, বলে ওকে দাঁড় করিয়ে ওকে মানে সেই লোকটাকে জিজ্ঞাসা করলো, তারপরে বুঝতে পারলো যে চিটিং না। এই ভেবেই ও মানে ওই সেই লোকজনগুলো মেয়েকে উঠতে দেয়নি। তারপরে আমাকে ফোন করলো, আমি গেলাম, গিয়ে ওই শুনলাম ওই বদমাসটাকে ওকে শাস্তি দিতে হবে। আমি রাস্তা দিয়ে গেছিলাম, কেউ একটা বাচ্চা মেয়ে হেল্প চাইছিল, আমি সেই কারণে বলছি বাবু আমি তোমার রাস্তা চিনি না। বাবা বলছে তুমি আমি রাস্তা চিনি, সেই অবস্থার মধ্যে আমাকে মেরেছে। তোমাকে কি ছেলে ধরা সন্দেহ করে মেরেছে? কি সন্দেহ করে? ছেলে ধরা মনে করে। ভাবুন, 7 করে একজন মানুষ বাড়ি করেছেন, আবার নিজের হাতেই সেই বাড়ি ভাঙছেন। হয় এরকম? হয়। চাপে পড়লে, খেলায় পড়লে অনেক কিছু হয়। আসলে যিনি এই বাড়ি ভাঙছেন ইনি একজন সরকারি কর্মী, আর বাড়ি করেছিলেন সরকারি জমিতে। জানতেন যে তিনি বেনিয়ম করেছেন। যখন হাওয়া খারাপ বুঝছেন, বেগতিক পরিস্থিতি বুঝে নিজেই ভাঙছেন নিজের বাড়ি। তো কে এই সরকারি কর্মী, আর এই সরকারি জমিতে বাড়ি তৈরির করলেনই বা কিভাবে, তার জন্য প্ল্যান পাস হলো কিভাবে, মানে কোথায় কোথায় টাকা খাওয়াতে হয়েছিল? শঙ্কর প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। শঙ্কর, মন্ত্রী বলে দিয়েছিলেন যে এই যে সরকারি জমি বেআইনিভাবে যে দখল হয়েছে, এই দখলে মদদ রয়েছে কিছু সরকারি অফিসার এবং আধিকারিকরা। এই যে কথা এরপরেই তদন্তে নেমেছিল খড়গপুর মহকুমা শাসক। তিনি যখন তদন্ত নেমেছিলেন তখন দেখা যায় যে খড়গপুর এবং এই যে বেলদা যাওয়ার যে রাজ্য সড়ক, তার পাশে যে সরকারি জমি, বিরাট জমি, সেই জমি একের পর এক জমি দখল হয়ে গেছে। তদন্ত করতে গিয়ে দেখে যে ওই সরকারি জমি দখল করে রেখেছেন এক নির্মাণ সহায়ক, অর্থাৎ একজন সরকারি কর্মী হয়ে কি করে সে সেইখানে দখল করে সেইখানে বিল্ডিং নির্মাণ করছে। এরপরেই সেই খবর পেয়ে তাকে খবর দেওয়া হয় এবং তাকে ডেকে বলা হয়, যে নোটিশ দেওয়া হয় যে 1 থেকে 9 তারিখের মধ্যে এইটা তোমাকে ভেঙে দিতে হবে, অতএব না হলে কিন্তু সরকারি কর্মীরা যদি যায় তাহলে কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে। চাকরি যাওয়ার ভয় হোক বা যে কোনো
প্রশাসন হস্তক্ষেপ হতে পারে এই ভয়ে বলা যায় যে একেবারে সেই বাড়ি তিনি ভেঙে দেন। কিন্তু প্রশ্ন উঠছে অতনু যে ওর পাশে একাধিক সরকারি জমি কিন্তু কিছু জমি মাফিয়া এবং প্রমোটাররা দখল করে রেখেছে। সেই দিকে কবে নজর দেবে প্রশাসন সেই দিকে তাকিয়ে রয়েছে। যদিও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে এই যে জমি যারা সরকারি জমি যারা দখল করে রেখেছে আমরা আমাদের যে নির্মাণ সহায়কের বাড়ি সেটা ভাঙানো হচ্ছে, এরপরে যারা ওইখানে অবৈধভাবে দখল করে রেখেছে তাদের বিরুদ্ধে কিন্তু অভিযানে নামবো। ফলে মহকুমা শাসক একেবারে তাদের বিরুদ্ধে অভিযানে নামে কিনা। খড়গপুর টু চাঙ্গল অঞ্চল থেকে প্রধান থেকে আমরা যখন কমপ্লেন পাওয়ার পরে ওখানে ওনাদেরকে নোটিশ করা হয়েছে। ওনাকে আমরা বলেছি কি ওনার যদি সরকারি জায়গার উপরে যদি আছে কোনো স্ট্রাকচার আছে ওটা ভেঙিয়ে দেওয়ার জন্য বলেছি। আমরা সবাইকে ওখানে বলছি কি আপনাদের যদি সরকারি জায়গার উপরে জমি আছে কোনো স্ট্রাকচার আছে আপনারা নিজে থেকেই ভেঙিয়ে দিন, আদারওয়াইজ যে নিশ্চয়ই মানে যে প্রসেসটা ফলো করা হবে নোটিশ করে সবাইকে নোটিশ করে যা প্রসেস তারপরে যে ফলো হবে নিশ্চয়ই ফলো করা হবে। কোচবিহারে দক্ষিণ বড় হলদিবাড়ি পঞ্চায়েত, এবার এই পঞ্চায়েতও বিজেপির হাতছাড়া। একের পর এক পঞ্চায়েত কোচবিহারে বিজেপির হাতছাড়া হয়ে যাচ্ছে। এবার নতুন সংযোজন দক্ষিণ বড় হলদিবাড়ি পঞ্চায়েত। শুভঙ্কর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, কোন অঙ্কে হাতছাড়া হয়ে গেল এই দক্ষিণ বড় হলদিবাড়ি পঞ্চায়েত? আসলে দেখো, কোচবিহারের লোকসভা নির্বাচনের পর থেকেই কোচবিহারে একের পর এক গ্রাম পঞ্চায়েতগুলো হাতছাড়া হতে শুরু করেছে এবং নতুন সংযোজন হচ্ছে মেখলিগঞ্জ ব্লকের দক্ষিণ হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রবীণা রায় বর্মন এবং একজন গ্রাম পঞ্চায়েত সদস্য গতকাল রাতে কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে তৃণমূলে যোগদান করে। এর ফলেই এই গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়, কারণ গত পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ও বিজেপি 6টি করে আসন পেয়েছিল। পরবর্তীতে ক্ষমতা দখল করে বিজেপি। এরপর এই লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর অনেক গ্রাম পঞ্চায়েতই হাতছাড়া হয়েছে এবং গতকাল হয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রবীণা রায় বর্মা এবং একজন পঞ্চায়েত সদস্য সে তৃণমূলে যোগ দেয়। এরপরেই ওই গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয় বিজেপির। ধন্যবাদ। এক বছর দেখলাম বিজেপি করে কোনো উন্নয়ন করতে পারতেছি না, সেজন্য আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছি, যাতে উন্নয়ন করতে পারি আমাদের অঞ্চলে সবার জন্য। ভয়ভীতি কি দেখানো হয়েছে বা কিছু? না, দেখানো হয়নি। আপনি স্বইচ্ছাতে স্বইচ্ছায় তৃণমূলে যোগদান করেছি। 11 জুলাই মানে পরশুদিন বৃহস্পতিবার স্কুল খুলবে, কিন্তু স্কুলে যে এখনো কেন্দ্রীয় বাহিনী রয়ে গেছে। নকশালবাড়ির এই স্কুলে কেন্দ্রীয় বাহিনী এখনো রয়ে গেছে। হাতে মোটে 2 দিন, 11 তারিখ থেকে স্কুল খুলবে। ইউনিফর্ম পরে পড়ুয়ারা স্কুলে আসবেন, কিন্তু স্কুলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়ে গেছেন। তাহলে স্কুল খুলবে কি করে, উপায় কি? প্রধান শিক্ষক থানায়ও জানিয়েছেন, কারণ সবচেয়ে বড় মুশকিলে পড়েছেন তো প্রধান শিক্ষক। স্কুল যদি ছুটি নাও দিতে হয়, ছুটি দিতেও হয়, সেক্ষেত্রে নোটিশ তাকেই লিখতে হবে, তাকেও উপরওয়ালাকে জবাব দিতে হবে যে কেন তিনি ছুটি ঘোষণা করলেন। আর যদি উপরে নির্দেশ, স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশ মানতে হয়, তাহলে তো তিনি স্কুল খুলতে পারবেন না, কারণ স্কুলে এখনও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কোথায় রাখা হবে, কী ব্যবস্থা করা হবে? থানায় চিঠি দিয়েছেন প্রধান শিক্ষক। সমস্যা কতটা গভীরে একবার জানা যাক। বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। বিশ্বজিৎ, দেখো, চিন্তার ভাঁজ প্রধান শিক্ষকের মাথায়। তুমি যে কথা বলছিলে, অবশ্যই কিভাবে স্কুলকে তিনি পঠন পাঠন উপযোগী করবেন, কারণ নকশালবাড়ি থানা থেকে বলা হয়েছিল 4ই জুন যে এই 4 দিনের জন্য স্কুলে কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে এবং সেই থানার আবেদন কিন্তু তারা মেনে নেয় এবং তারপরে স্কুল কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জন্য রাখা হয়। কিন্তু দেখা যায় আজ 18 দিন পেরিয়ে প্রায় 19 দিনের মাথায় এখনও স্কুলে কেন্দ্রীয় বাহিনী। আর সামনের বৃহস্পতিবার স্কুল খুলবে। কিভাবে স্কুলে পঠন পাঠন উপযোগী পরিবেশ গঠন করা হবে, কিভাবে এই কেন্দ্রীয় বাহিনী সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে, তা কিন্তু কোনো রকম ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। গোটা ঘটনায় স্কুল কর্তৃপক্ষ প্রায় চিন্তিত এবং তা নিয়ে তারা ইতিমধ্যে কিন্তু থানায় লিখিত একটা চিঠিও দিয়েছে যে দ্রুত কেন্দ্রীয় বাহিনী যাতে সরিয়ে নেওয়া হয়। আমরা দেখেছিলাম এর আগে যে বিভিন্ন জায়গায় কিন্তু মুখ্যমন্ত্রী নির্দেশও দিয়েছিল যে স্কুলকে স্কুল উপযোগী করতে হবে এবং কেন্দ্রীয় বাহিনী সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা কিন্তু প্রশাসনের উপর দিয়েছিল। কিন্তু এখানে দেখা যাচ্ছে স্কুল খুলতে 2 দিন হয়নি, হাতে মাত্র 48 ঘন্টা সময়, তাই টেনশনে হেডমাস্টার। সমস্যা হচ্ছে আমাদের 20 তারিখে স্কুল বন্ধ হলো, হাফ ইয়ারলির পরে 11 তারিখে খুলবে। ইন দ্য মিন টাইম ওই 21 তারিখে আমাদের সাথে যোগাযোগ করে লোকাল থানা
4 দিনের জন্য এখানে ফোর্স রাখবে। 26 তারিখ রাতে নাকি ওদের টিকিট আছে, সব চলে যাবে। 4 দিনের জন্য সেন্ট্রাল ফোর্সকে রাখার জন্য স্কুলটা নেওয়া হলো। প্রায় 18 দিন অতিক্রান্ত হয়ে গেছে। 3 দিন পরেই স্কুল খুলবে। থানাতে বারবার বলার পরেও, চিঠি দেওয়ার পরেও ওনারা কিন্তু কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। जैसा भी होगा वो चला जाएगा, आप स्कूल को टेंशन लेने की जरूरत नहीं है। होगा तो हम स्कूल चेंज कर देंगे उनको वहाँ से, ठीक है, बड़ी बात नहीं है। स्कूल खुलेगा, स्कूल खुलने में कोई दिक्कत नहीं होगा, ठीक है।